আমরা এর আগে আওয়ামী লীগকে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার প্রথা নিয়ে ৯১ পরবর্তীতে আন্দোলন করেছে, পরবর্তী নিজেরাই এসে ক্ষমতা আসার পরে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছে। আমরা যখন বিএনপিকে দেখেছি তারা যখন বিরোধী দলে ছিল তখন বলেছে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, আর এখন সংবিধান করে মানে মুখের ফেনা বের করে ফেলতেছে। সংবিধানকে একটা ধর্মীয় গ্রন্থের পর্যায়ে নিয়ে গেছে যে সংবিধান ভায়োলেশন করা যাবে না। তার মানে আমরা ক্ষমতা আসার আগে একরকম, ক্ষমতা আসলে আমাদের ভিন্ন চেহারা বের হয়। বিএনপির ইতিহাসটা কিন্তু তেমনই। আপনি দেখেন ৯১তে যখন গণ-অভ্যুত্থানের পরে বিএনপি দুইবার ক্ষমতা আসে, একটা আসছে ৯১তে আর একটা আসছে ২০২৬-এ। সেখানে গণ-অভ্যুত্থানের পরে যখন স্বৈরা শাসকের জাটাকলে যখন আমরা ভয়ঙ্কর অবস্থায় ছিলাম, পরবর্তী ৩ জোটের একটা রূপরেখা হয়েছিল। সেখানে কিছু সংস্কারের বিষয় আসছিল, যেমন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা, বিচার বিভাগকে স্বাধীন করার বিষয় আসছিল। তখন বলেছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা আসছিল। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর ৯১তে ক্ষমতা আসার পর এটাকে পুরোপুরি ইউটার্ন নিয়েছিল। আপনি বিএনপির উপর দোষ দিলেন। ৯৬ তো আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আমি আসছি, কিন্তু আওয়ামী লীগের পরে ৯১তে আপনি তো একটা কমিটমেন্ট দিয়ে আসছেন। আপনি যখন ১৪০টা সিট পেয়েছেন, 10টা সিটের জন্য আপনার ক্ষমতা আসতে পারছেন না। জামাত কিন্তু ওই সময় কিন্তু নিঃস্বার্থ, কোনো ধরনের শর্তবিহীন বলেন নাই যে আমাকে 2টা মন্ত্রিত্ব দিতে হবে, 5টা দিতে হবে, সেই দিতে হবে। আমরা মোদী সরকারকে দেখেছি, মোদী সরকার ক্ষমতা আসার জন্য যখন আটকে গিয়েছিল, তখন উড়িষ্যা এবং আপনার বিহারের এরা সহযোগিতা করে একটা বড় একটা কমিটমেন্ট নিয়ে মন্ত্রী 4-5টা মন্ত্রী নিয়ে তারা কিন্তু ক্ষমতায় মোদীকে বসিয়েছেন। কিন্তু জামাত কিন্তু ওই নিঃস্বার্থভাবে দিয়েছিলেন যে অ্যাটলিস্ট রূপরেখাটা বাস্তবায়ন যেন হয়, বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগটা আলাদা হবে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। বিএনপি সেদিন ৯১তে ক্ষমতা আসার পরে অস্বীকার করেছে। পরবর্তীতে আপনি মাগুরার ইলেকশনে প্রায় 15 জন জীবন দিয়েছে এবং পরবর্তীতে নিজস্ব একতরফা একটা ইলেকশন দিয়েছিল। পরে বাধ্য হয়ে পরবর্তীতে ৯৬তে 15 দিন ক্ষমতা থেকে সংবিধান সংশোধন করে পার্লামেন্টের সঙ্গে পাশ করেই পরবর্তীতে কিন্তু তারা পরবর্তীতে আবার নতুন সরকারের কাছে ক্ষমতা দিয়েছে। এবারও আমরা কি দেখতে পাচ্ছি? এবার কিন্তু ছাত্ররা যখন আন্দোলন করেছে, ছাত্রদের একটা মোটিভ ছিল, ছাত্ররা সব জায়গায় বলেছে রাষ্ট্র সংস্কার চাই। রাষ্ট্র সংস্কার একরকম, আর একটা হচ্ছে নতুন ক্ষমতার। আমরা কিন্তু ক্ষমতা বদলের জন্য ছাত্ররা কিন্তু জীবন দেয় নাই, যে একজনের আওয়ামী লীগকে বাদ দিয়ে নতুন একজন ক্ষমতা আসবে এটার জন্য জীবন দেয় নাই, সংস্কার করার জন্য জীবন দিয়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিএনপি ক্ষমতা আসার আগে বলেছে আমি আমার ইশতেহার, আমার ৩১ দফা এবং গণভোটের যে বিষয়গুলো আছে এগুলো মেনে নিয়ে ক্যাম্পেইনের জন্য বলেছেন। এবং কি জনগণ কিন্তু আপনি দেখেন ৬৭% গণভোটে যে ভোট পেয়েছে, এই ভোটটা কিন্তু শুধুমাত্র জামাতের ভোট বা এনসিপির ভোটে কিন্তু ৬৭% হয় নাই, বিএনপির প্রচুর লোক ভোট দিয়েছে সেখানে। তার মানে আপনি যখন নির্বাচনের আগে আপনি বললেন যে আপনি এটা মেনে নেবেন, কিন্তু নির্বাচন আসার পরে আপনি যে ইউটার্ন নিচ্ছেন, ১৮০ ডিগ্রিতে ইউটার্ন নিচ্ছেন, এটা জাতিকে হতাশ করছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনি দেখেন, সচিবালয় যে অধ্যাদেশ, এই আবার সুপ্রিম কোর্টের যে সচিবালয়ের যে বিষয়টা, যে অধ্যাদেশটা বাতিল করলো, অথচ আপনি জুলাই সংস্কার বাদ দেন, আপনি তাদের যে ৩১ দফা এবং তাদের যে ইশতেহারে বলা আছে যে তারা সুপ্রিম কোর্টের যে সচিবালয় সেটা করবে, তাদের ইশতেহারের মধ্যে লেখা আছে, কিন্তু সেটা তারা অস্বীকার করছে। এবং কি তাদের ইশতেহারের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি দেখেন, তাদের ইশতেহারের মধ্যে বলা আছে যে তারা কখনো প্রশাসক মানে বিভিন্ন নির্বাচনী এতে কখনো প্রশাসক নিয়োগ করবে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রশাসকের বিষয়টা যখন আসছিল তখন প্রথম বিরোধিতা করেছিল বিএনপি, কিন্তু অথচ ক্ষমতা আসার পরে পুরো ১৮০ ডিগ্রিতে গিয়ে অন্তর্বর্তী সরকার যতগুলো দিয়েছে তার চেয়ে 3 ডাবল 4 ডাবল বেশি প্রশাসক দিয়ে অথচ তাদের ইশতেহারের এগেইনস্টে গিয়ে দাঁড়িয়েছে। দেখছেন আপনি আপনার বিএনপির ৩১ দফা তো দিয়েছে ৪-৫ বছর আগে। ৩১ দফার প্রথম দফাটা কি? প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কার করবে তারা, অথচ আজকে সংসদের ঝামেলা হচ্ছে কি নিয়ে? সংশোধন হবে নাকি সংস্কার হবে? কারণ সংশোধন হলে আপনি 142 দিয়ে সংশোধন করতে পারবেন, কিন্তু সংস্কার করতে হলে 142 দিয়ে আপনি সংস্কার করতে পারবেন না। আপনাকে করতে হবে গণপরিষদ দিয়ে সংস্কার করতে হবে। কারণ আমাদের সংবিধানের 7V-তে বলা আছে যে আপনি 142 দিয়ে সংবিধান যে বেসিক স্ট্রাকচার আছে এটা পরিবর্তন করতে পারবেন না। বেসিক স্ট্রাকচার কি? এই যে আপনি শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার ঘোষক ৬ষ্ঠ তফসিলে আছে, এটাকে আপনি 142 দিয়ে পরিবর্তন করতে পারবেন না। এটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে গিয়েছে। এবং আমাদের দ্বিতীয় বিভাগ যে মূলনীতি, বিএনপি তার ইশতেহারে বলেছেন যে আমরা সমাজতন্ত্রকে বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে এটাকে কি করব? যুক্ত করব। কিন্তু এটা যদি পরিবর্তন করতে, এটা বেসিক স্ট্রাকচার। এখন আপনি বলেন বেসিক স্ট্রাকচার কিভাবে নির্ধারণ হলো? 1988 সালে এই পার্লামেন্ট, ওনারা যে পার্লামেন্টকে বলছে পার্লামেন্ট হচ্ছে সার্বভৌম, পার্লামেন্ট কখনো সার্বভৌম নয়। 1988 সালে এরশাদ পার্লামেন্টে পাশ করিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে বিভিন্ন বেঞ্চ হবে, বিভিন্ন বিভাগে হবে। পরবর্তীতে একটা রিট হয়েছিল আনোয়ার চৌধুরী ভার্সেস স্টেট, সেই রিটটা প্রথমে হাইকোর্ট ডিভিশন খারিজ করে দিয়েছিল, পরবর্তী অ্যাপ্লাইড ডিভিশন এই রিটটাকে অ্যাকসেপ্ট করে সেদিন বেসিক স্ট্রাকচার ইন্ডিয়া থেকে এই আপনার প্রেসিডেন্ট নিয়ে বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে। যেহেতু আমাদের ইউনিটারি গভর্নমেন্ট না, তো সুতরাং আমরা চাইলে হাইকোর্ট ডিভিশন বিভিন্ন বিভাগে নিতে পারবো না। তখন কিছু বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে, মূলনীতি প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ সংবিধানগুলো বেসিক স্ট্রাকচারের মধ্যে পারবে। তার মানে অ্যাপ্লাইড ডিভিশন এটা নির্ধারণ করে দিয়েছে। আপনি যে 106 দিয়ে অ্যাপ্লাইড ডিভিশনের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার
যে বাবা সন্তান জন্ম দিয়েছে, এই যে সরকার, এই সরকার তো ওই যে অন্তর্বর্তী সরকারের সন্তান, ভূমিষ্ঠ সন্তান, দুইটা সন্তান, একটা হচ্ছে আপনার গণভোট আর একটা হচ্ছে নির্বাচন, দুই সন্তান, এক সন্তান বৈধ আর এক সন্তান অবৈধ হয়ে গেল। কিন্তু যে বাবা 106 অ্যাপ্লাইড ডিভিশনের মাধ্যমে যে বাবা বৈধ হয়েছে, সে বাবা 1989 সালে অ্যাপ্লাইড ডিভিশন আদেশের মাধ্যমে বলে দিয়েছে আপনি 142 দিয়ে 7B সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন না আপনি। তো সুতরাং আপনি যে আপনার ইশতেহার, আপনি জুলাই সংস্কার পরে দেন, আপনি ইশতেহারে বলেছেন আপনি সমাজতন্ত্র বাদ দিয়ে আপনি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস যুক্ত করবেন। আপনি কিভাবে যুক্ত করবেন? এই 142 দিয়ে আপনি করতে পারবেন না, আপনাকে গণপরিষদ লাগবে। কিন্তু আপনি গণপরিষদের শপথ নেন নাই। আজকে আইনমন্ত্রী আজকে কি বললো যে গণভোট বাদ যাক, কিন্তু জুলাই সংস্কারকে আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করব। কিভাবে আপনি পরিপূর্ণ বাস্তবায়ন করবেন? কারণ জুলাই সংস্কার মধ্যে যে বেসিক স্ট্রাকচার পরিবর্তন কিভাবে করবেন আপনি? আপনি তো শপথ নেন নাই, আপনি তো গণপরিষদের শপথ নেন নাই। এই যে রাষ্ট্রপতি, আজকে যে রাষ্ট্রপতি ওয়ার্ডারের মাধ্যমে তো পার্লামেন্ট শুরু হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি নিজের ওয়ার্ডার নিজে ভায়োলেশন করেছে। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা দরকার, কারণ রাষ্ট্রপতি একটা ওয়ার্ডারে বলেছেন যে একটা সংসদ সদস্য দুইটা শপথ নিবে, গণপরিষদের শপথ আর একটা শপথ হচ্ছে আপনার জেনারেল অ্যাসেম্বলি শপথ। কিন্তু এই যে রাষ্ট্রপতি যে শুধুমাত্র পার্লামেন্টকে আমন্ত্রণ জানালো, রাষ্ট্রপতি আমন্ত্রণে তো পার্লামেন্ট শুরু হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি গণপরিষদের পার্লামেন্টে আমন্ত্রণ জানান নাই কেন? তার মানে রাষ্ট্রপতি নিজের ওয়ার্ডারকে নিজে ভায়োলেশন করেছে। যে রাষ্ট্রপতি নিজের ওয়ার্ডারকে নিজে ভায়োলেশন করে, তাহলে তাকে ইমপিচমেন্ট করতে হবে, সে শাস্তির আওতায় আসতে হবে, কারণ সে নিজের ওয়ার্ডারকে নিজে ভায়োলেশন করেছে। যে নভেম্বরে যে ওয়ার্ডারটা হয়েছে, আপনি বলছেন এই ওয়ার্ডারটা জোর করে হয়েছে, নভেম্বরে এই ওয়ার্ডারটা যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নভেম্বর থেকে 3 মাস নির্বাচনে 3 মাস পর্যন্ত তখন কোনো কিছু বলে নাই কেন? এই যে ওয়ার্ডারটা যে ভুল, আদেশ দিতে পারে না, ওনারা বলছেন রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, তাহলে নভেম্বর থেকে 3 মাস আপনারা কেন বলেন নাই? আপনারা কেন তখন হাইকোর্টে যান নাই, রিড করেন নাই? এখন কেন আপনি রিড করতে গিয়েছেন? আপনি তো একটা অঙ্গীকার নামা একটা এগ্রিমেন্টের সাইন করেছেন, আপনি একটা অঙ্গীকার নামা এগ্রিমেন্টে সাইন করেছেন না? যে অঙ্গীকার আমি আপনার কোর্টে আনকোট করে শেষ করে দিচ্ছি। দেখেন যে অঙ্গীকার নামা ওনারা এগ্রিমেন্টে সাইন করেছে, অঙ্গীকার নামায় কি ছিল দেখেন। অঙ্গীকার নামায় জুলাই 2005 অঙ্গীকার নামায় বলা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যবোধের ভিত্তিতে 2024 সালে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই অঙ্গীকার এবং ঘোষণা করছি। তার মানে কি? বিএনপি প্রথম স্বাক্ষরকারী কি ওই ঘোষণা করেছে? সেখানে ঘোষণা করেছে যে আমরা নতুন রাজনীতি হিসেবে প্রথম দিন 2টা শপথ নিতে হবে। আপনি 2টা শপথ নেন না কেন? আপনি বললেন সংবিধানে নেই। ভাই সংবিধানে কি আছে? মাসুদ কামাল মাত্র বলো সংবিধানে কি আছে? সংবিধানে আজকে যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা চিন্তা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন এই পার্লামেন্টে দাঁড়িয়ে বললেও যে হচ্ছে স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়াউর রহমান, সংবিধানের সম্পূর্ণ ভায়োলেশন করেছে উনি। একটা মন্ত্রী, আপনারা জানেন এমপিদের একটা শপথ আছে, মন্ত্রীদের আলাদা একটা শপথ আছে। সেই শপথের মধ্যে বলা হয় যে আমরা সংবিধানকে সংরক্ষণ করব। যে সংবিধানের 6ষ্ঠ তফসিলে বলা আছে যাতে এই স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। আপনি যে জিয়াউর রহমান বললেন, তার মানে আপনি মন্ত্রী হিসেবে আপনার শপথ ভঙ্গ করলেন, তার মানে আপনার মন্ত্রিত্ব থাকে না আপনার। তো তখন তো আপনি বললেন না যে আমরা প্রথমে সংবিধানে নিব, প্রথমে সংবিধানে জিয়াউর রহমান সাহেবকে ঢুকাবো, তারপরে গিয়ে আমরা স্বাধীনতার ঘোষক বলবো, এটা তো বললেন না। এখান ক্ষেত্রে কেন বললেন যে একটা মানে আপনার যেটা আপনার সুবিধা মতো এটা মিষ্ট, আর যেটা আপনার বিপরীতে যাবে সেটা দুষ্ট হয়ে যাবে? সেটা তো হয়ে যাচ্ছে। একবার বলেন আপনার সংবিধানে অন্তর্ভুক্ত, তাহলে আপনি জিয়াউর রহমানকে সংবিধান অন্তর্ভুক্ত করে তারপর আপনার ঘোষক ঘোষণা দেন, কিন্তু আপনি তো সেটা কেন করেন নাই? আমার মনে হয় একদমই ক্লিয়ার মাসুদ কামাল ভাই, আপনি যদি কিছু বলেন। আমি যে জিনিসটা পয়েন্ট আউট করতে চেয়েছিলাম যে যেটা বাতিল করেছে, যে কতগুলো কমন বিষয় ছিল, সেটার প্রতি কেন এত অনিয়মিত গুম প্রতিরোধ প্রতিকার? আমি একটা কথা বলি আপনাকে, এই পয়েন্ট টু পয়েন্ট ধরলে সারাদিন আলাপ করা যাবে এবং এর কোনো জবাব নাই, এর কোনো জবাব কেউ দিতে পারবে না। পয়সা কথা যেগুলো দিবে এগুলো গুজামিলের জবাব, কেউ জবাব দিতে পারবে না। কিন্তু এখন প্রবলেমটা হয়ে গেছে আগে শুরুতে আমি আপনাকে একটু ধারাবাহিকভাবে বলি, সংক্ষেপে বলি। প্রবলেম কোথাও হচ্ছে জানেন? আমাকে ওই দিন বলতেছে একজন, এই যে আপনি, আমি কিন্তু দেখেন, আমি কিন্তু শুরু থেকেই বলতেছি এই গণভোট আমার পছন্দ হচ্ছে না। আমাকে অনেকে বলেন গণভোট পছন্দ হচ্ছে না, আগের যে গণভোটগুলি হয়েছে ওগুলি কেমন হলো? দেখেন আগের প্রত্যেকটা গণভোট যখন হয়েছে, আগে গণভোট হয়েছে 3টা, একটা শাহাবুদ্দিন আহমদের আমলে, একটা হলো এরশাদের আমলে, একটা জিয়ার আমলে। 3টা গণভোটের সময় হয় গণভোটটা সংবিধানে ছিল, না হয় সংবিধান স্থগিত ছিল। এটা কিন্তু রিয়েলিটি আসলে ছিল। আচ্ছা, এখন এই মানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, যেটা ভুল যেটা হয়েছে, এবং ভুলটা হলো অতিরিক্ত মানে পণ্ডিত আছে না, এই যে আমাদের আসিফ নজরুল, বিরাট পণ্ডিত, কিন্তু এরা যে যে কাজটা করছে, যে বারবার বলার চেষ্টা করতেছে যে আমাদের এটা একটা সাংবিধানিক সরকার, বোগাস। এটা বলার কোনো দরকার ছিল না, এটা বলার কোনো দরকারই ছিল না। প্রথমেই আইসানিয়া বিপ্লবের মাধ্যমে বলেন, আন্দোলনের মাধ্যমে বলেন একটা সরকার আসছে, একটা দল আগের সরকার পলাই গেছে। ভাই পয়সার কথা অনেকে এটা নিয়ে আলোচনা করে, শেখ হাসিনা তো পলাই নাই। পলাই নাই মানে কি? তার কি চেংদুলকে নিয়ে গেছে? কিন্তু হাইটে উঠছে, প্লেনে হাইটে উঠছে না, তো সে পড়ালো না কেমন করে? তো এখন বিষয়টা হলো যে চলে যাওয়ার পরে আপনি তো সংবিধান যদি আপনি এক মুহূর্ত মানেন, তাহলে আপনি এক মুহূর্ত ধরে ক্ষমতা থাকতে পারেন না ভাই। 106 সবাই করতেছে, 106 আলোকে আমরা সংবিধান 106 করছেন, এটা যে একটা বোগাস, এটা কেনা জানে?
ওই সময় চিফ জাস্টিস ছিল ক্যান্টনমেন্টে, তখনই যদি বলতো যে সংবিধান স্থগিত, যা ইচ্ছা তাই করেন আপনি ভাই, কোনো সমস্যা নাই। আবার সংবিধানটা চেঞ্জ করে একবারে সংবিধানটা আপনি জীবিত করেন, প্রবলেম ছিল না তো। তা কিন্তু করে নাই এরা, বেশি মাতব্বরি করতে গেছে। আচ্ছা করলে করছে, যা করা করছে। এখন যেটা হয়েছে, আমি যেটা বারবার বলতেছি যে আপনারা যা কিছুই করেন ভাই, বিচার কিন্তু আমরা বলি না তুমি যা কিছু করো ভাই, বিচার কিন্তু আল্লাহর দরবারে দিয়ে রাখলাম। এখন উপরে আল্লাহ, নিচে জনগণ। মানুষ কিন্তু দেখতেছে, মানুষ কিন্তু বুঝতেছে যে আপনি কি বলছিলেন, কি করছেন। মানুষ, এটা হলো সমস্যাটা। যখন কেউ, আমি বারবার, আমাকে অনেকে বলছে কিন্তু যে ইলেকশনের সময় আপনারা অনেকে বলছেন যে প্রিডিক্ট করেন কে কত আসন পাইতে পারে। আমি বলছি প্রিডিকশন করা যাবে না, আমি তো জ্যোতিষ না। তবে আমি কি চাই সেটা বলতে পারি। আমি বারবার বলছি যে আমি চাই বিএনপি ক্ষমতা আসবে, এটা বুঝতে পারছিলাম। বিএনপি 170 to 180 এরকম যেন পায়, এর চেয়ে বেশি যেন না পায়। আমি বারবার বলছি এর চেয়ে বেশি যেন না পায়। 200 ক্রস করা মানেই বিপদে পড়া। কে বিপদে বলা? এই বিপদে, যে বিপদে আমরা চিরাচিরি করেছি। আজকে যে আচরণটা বিএনপি করতেছে, যে বিএনপি 170 পাইতো, এই আচরণ করতে পারতো পারতো না রে ভাই। আপনার সঙ্গে আলাপ করতেছি, বুঝেন না, আপনার সঙ্গে আলাপ করতেছি, আপনার আমার পছন্দ না, আপনার আমি কি করতে পারবো, উঠে যাবো, আর কিছু করতে পারবো না, আপনাকে মারতে পারবো না। কিন্তু যদি আমাকে এই গ্যারান্টি দেওয়া হয় যে তোমার পকেটে একটা পিস্তল দিয়ে দিলাম, গুলি ভর্তি, এবং তুমি যা ইচ্ছা তা করবা, যারে তারে মারবা, কেউ তোমার বিচার করবে না, তাহলে কিন্তু আপনি বেয়াদবি গেলে খবর আসলো। মানে একদমই ক্লিয়ার, বুঝছেন না? এখন তাদের তো আপনি পিস্তলও দিয়ে দিচ্ছেন, মারার যে আছে না, যে আপনার জেমস বন্ডকে বলতো না লাইসেন্স টু কিল, তাকে হত্যা করার দিচ্ছেন, লাইসেন্স দিয়ে দিচ্ছেন। এখন তো যা ইচ্ছে তাই করবো। রাসেল ভাই, আমি আপনার সংস্কার নিয়ে আর অন্য কোনো কথা না থাকলে আমি একটু 2-3টি বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে শুরু করতে চাই, আজকে নতুন নিয়মে অফিস, ব্যাংক, বিমা সহ অফিস সময় শিশু কার্যকর হয়েছে ডিউ টু জ্বালানি সংকট। পাশাপাশি আগামী বৃহস্পতিবার ক্লাস, শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন বা শারীরিকভাবে উপস্থিতি হয়ে কয়দিন, সে বিষয়ে সিদ্ধান্ত আসবে। সব কিছু নিয়ে আমরা যে একটা ক্রাইসিস যাচ্ছে জ্বালানি নিয়ে, শুনতে চাই একটু আপনার কাছ থেকে। জি, ঠিক আছে। আমি এর আগে আপনি যে বললেন এই জুলাই সনদ এবং এটা নিয়ে, আমি মাসুদ ভাইয়ের সাথে কয়েকটা জিনিস যুক্ত করে আমি ওইটাতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপনি জামাত, এনসিপি এখন আন্দোলন করছে, হ্যাঁ, সংসদে তারা চেষ্টা করেছে, যেহেতু 2/3 মেজরিটি, আসলে 67-68 আসন দিয়ে আসলে কিছুই হবে না, সংসদে কথা বলে লাভ নেই, রাজপথে নেমেছে। আমি হাম্বল রিকোয়েস্ট করব জামাত এবং এনসিপিকে, আন্দোলনটা যেভাবে করছে এভাবে করা উচিত, কিন্তু অ্যাগ্রেসিভ না হতে বলবো আমি, উইথ ডিউ রেসপেক্ট। কেন বলছি? কারণ যদি আপনি আবার অ্যাগ্রেসিভ হন, আমরা জানি জামাতের আন্দোলনের ক্ষমতা, আমরা জানি ইতিপূর্বে একা যেভাবে আওয়ামী লীগ রিজিমের এগেনিস্টে তারা আন্দোলন করেছে, হ্যাঁ, আমরা 2010-11 ভারত পরবর্তীতে আমরা যা দেখেছি, এবং বিএনপি আন্দোলন, এবং কি বারবার জামাতকে বিএনপি থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, এবং অনেক সময় এভাবে কমিটমেন্টে বিএনপিকে বলেছে যে আপনারা জামাত ছাড়া সমাবেশে অনুমতি চান, তাহলে আপনাদেরকে অনুমতি দেওয়া হবে, কিন্তু জামাত সহ অনুমতি চাইলে অনুমতি দেওয়া হবে না। তার মানে জামাতকে, এবং কি জামাতকে ইন্টারনালভাবে অনেক অফার দেওয়া হয়েছে, আপনারা বিএনপিকে ছেড়ে দেন, তাহলে আপনাদের এই যে আপনাদের নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হচ্ছে সেটা থেকে আমরা বিরত আসবো, কিন্তু সেটি হয়নি। এখন তার মানে আমরা জামাতের আন্দোলনের অবস্থা আওয়ামী লীগও জানতো, এবং জুলাই আন্দোলনে আপনি দেখেন সর্বশেষ যখন কোনো উপায় আওয়ামী লীগ পাচ্ছে না, তখন কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছে, কারণ তারা জানে তাদের যেই এই যে বিভিন্ন এইগুলো যারা ছিল আর কি, ডিটেকটিভ ব্রাঞ্চ ছিল, যারা ছিল, তারা কিন্তু তার তথ্য দিয়েছে মূল আন্দোলনটা জামাত করছে, এই জন্য জামাতকে নিষিদ্ধ করে সর্বশেষ কফিনে প্যারাকটা মেরার চেষ্টা করেছে। তার মানে জামাত যদি এখন আন্দোলন করে, আলটিমেটলি এই সরকারটা কন্টিনিউ করতে পারবে না। তো এই জন্য আমি অনুরোধ করবো অ্যাগ্রেসিভ না হলে, কারণ তাহলে তৃতীয় শক্তি আবার চলে আসবে, আওয়ামী লীগ আবার চলে আসবে, এই সুযোগটাই কিন্তু চাচ্ছে। এবং আমি মনে করি এই যে বিএনপি যে এখন যেভাবে মুভ করছে, বিএনপি যেভাবে মুভ করছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী, সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা বা স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শে বিএনপি বেশি চলছে, কিন্তু আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রীর ইতিহাস তো আমরা জানি। এই যে সংসদে বসে আছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে লুৎফর রহমান বাবু সাহেব, 17-18 বছর জেলে ছিল, ফাঁসির এই নিয়ে ওয়ার্ডার নিয়ে জেলে ছিল, এমনকি বর্তমান এই আওয়ামী লীগ রেজিমের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও তো ফাঁসির এই সাজা নিয়ে এখন ইন্ডিয়াতে পলায়ন করেছে। তো স্বরাষ্ট্রমন্ত্রীদের আমরা ইতিহাস জানি, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না, হ্যাঁ, সবচেয়ে বড় শিক্ষা। এবং দেখেন, আপনি যে বললেন যে গুম অধ্যাদেশটা বাতিল করলো, গুম অধ্যাদেশটা কেন বাতিল করা হয়েছে? আপনি যে বারবার বিভিন্ন জায়গা থেকে বলছে, আমিও বিশ্বাস করি
যেই গুম যে ডিপ স্টেট যে বিএনপিকে ক্ষমতা নিয়ে আসছে, আপনি হয়তো বলতে পারবেন যে ডিপ স্টেট অমিষ্ট কিছু সত্য কথা বলি। দেখেন না, আমার ডিপ মনে স্টেট, হয়- আমি এটা শেষ করছি। জি, জি, ডিপ বলুন। স্টেট যে বিএনপি ক্ষমতা নিয়ে আসছে, আমি বলছি বিএনপি ক্ষমতা আসতো নর্মালি যদি ইলেকশন করতে বিএনপি ক্ষমতা আসতো। এই যে মাসুদ কামাল ভাই বললো 170 থেকে 80, মানে 2/3 মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটিটা আপনার হতো না। কিন্তু ডিপ স্টেট বিএনপিকে অ্যাবসলিউট মেজরিটি এই জন্য দিয়েছে কারণ ডিপ স্টেট চায় এই যে গুম, যে গুমের বিষয় তো আমরা জানি, গুমের সাথে সংশ্লিষ্ট কারা ছিল আমরা জানি, তাদের বিচার যেন না করে। এখন বিচার জন্য অধ্যাদেশ বাতিল করতে হবে। অধ্যাদেশ বাতিল করতে হলে যদি সংসদে যায় 2/3 মেজরিটি যদি না হয়, তাহলে বিএনপি চাইলেও এটা বাতিল করতে পারবে না। এই জন্য 2/3 মেজরিটি দেওয়া হয়েছে, অধ্যাদেশটা বাতিল করবো। আমি অনুরোধ করবো বিএনপির প্রতি, আমার কাছে কেন যেন মনে হয়, ওই দিন আমি বলছিলাম একজনকে, আমার কাছে কেন যেন বিএনপি নিজেও মনে করে না বিএনপি ক্ষমতাটা কন্টিনিউ করবে। না হলে এই কাজগুলো করার কথা না, যে কাজগুলো করছে এখন জুলাই সংস্কার নিয়ে, জুলাই সনদ নিয়ে যে কাজগুলো এখন দেখেন, এখন কিন্তু আগের মতো না। এখন কিন্তু আগে আপনি যা কথা আগে একসময় আমরা দেখতাম টিভি ছিল না, মিডিয়া ছিল না, একটা কথা বলতে সোশ্যাল মিডিয়া খুব সোশ্যাল মিডিয়া আসতেছে। আমাদের গ্রামে একটা কথা বলতো যে মরণিয়ার হিরোইনের কোনো বিচার নেই, মানে যে মরে যায় তার বিচার হয় না, যে একটা কথা বলে ফেরত যায় তার কেন, কারণ এটা তো রেকর্ডেড না। কিন্তু এখন কিন্তু সব কথা রেকর্ডেড। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে গণভোটের প্রস্তাবটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দিয়েছেন, যেহেতু আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা অনেক কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেটা জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ যদি বলে হ্যাঁ, তাহলে আমরা এটা মেনে নিব। এবং কি যারা জয়ী হবে তাদের প্রথম কাজ হবে গণপরিষদের শপথ নেওয়া, শপথ নিয়ে জুলাই সংস্কারটা বাস্তবায়ন করা। সেই স্বরাষ্ট্রমন্ত্রী আজকে ইউটার্ন 180 ডিগ্রি ইউটার্ন নিচ্ছে, তার মানে কি? তার মানে এই একটা ভূতে ধরেছে। কোন ভূতটা ধরেছে সেটা আমাদের বের করতে হবে। এই জন্য আমি অনুরোধ করবো সরকারি দলকে এবং বিরোধী দলকেও বলবো যে একটু ধৈর্য ধরেন, অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই। সরকারটা একটু কন্টিনিউ হলে দেশের জন্য ভালো হবে। বিএনপিকেও বলবো আপনারা জুলাই সংস্কার এগেনস্টে যাওয়ার দরকার নেই। আপনারা যা কমিটমেন্ট দিয়েছেন, কিন্তু এখন আল্লাহর বাস্তে জনগণের সাথে এসে দেশটা সুন্দর করার সাথে হলেও, আপনি ক্ষমতাটা কন্টিনিউ করার সাথে হলেও আপনারা জুলাই সংস্কারটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। এবার আসি আপনার জ্বালানি সংকট। দেখেন, আচ্ছা, জ্বালানি সংকট নিয়ে একটু মাসুদ কামাল কাছে শুনি, তারপর আসি আপনার মাসুদ কামাল অনেকক্ষণ আছে। মানে কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় সংকটের তো আসলে এটা তো একটা বৈশ্বিক সংকট, যে সংকটের ঢেউ আঁচ সারা পৃথিবীতেই পড়েছে, সেটা আমাদের কাঁধেও এসছে, কিন্তু যদিও আমরা এটার পার্ট না, তারপরেও এসছে। তো এখন এই সংকট মোকাবেলার আসলে সরকারের কি আর কিছু করার ছিল? এখন যে অবস্থা হয়েছে, মানুষ যে কথা বলছে, শুনেন, জ্বালানির সংকট এটা আমাদের এখানে অবধারিত, এটা আপনি ফেলতে পারতাম, এটা আমাদের নিয়তির মধ্যে করে গেছে। এবং এটা কেবল আমরা না, পৃথিবীর সব দেশই হচ্ছে এখন। পৃথিবীর উন্নত দেশগুলোতেও জ্বালানি তেলের দাম কিন্তু বেড়ে গেছে। আমরা এখনো বাড়াইনি, না বাড়াইয়া বাহাও বানাবার চেষ্টা করছি। কিন্তু আপনি যদি এখানে যারা লাইনে দাঁড়াই আছে এদেরকে জিজ্ঞাসা করেন, এই যে তোমার লাইন, এটা চাও নাকি জ্বালানি তেলের দাম আরো 20 টাকা বাড়াই দেবো, ওটা চাও? ওরা কিন্তু বললো 20 টাকা বাড়াই দেন, তাও তেল না। কিন্তু কামাল ভাই, 20 টাকা বাড়াই দিলেও যে সংকট সমাধান হবে, সংকট সমাধান হবে না, এই গ্যারান্টি তো না। আমি গ্যারান্টি দিচ্ছি না। আমি বলছি যে এই যে ক্রাইসিস যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, এই ক্রাইসিসটাকে যে তৈরি করা হয়েছে, এটা কিন্তু মানুষ পছন্দ করছে না। বাট এটা হচ্ছে কেন? আমরা বলি যে আন্তর্জাতিক বিশ্বে হয়েছে, এটা সব জায়গায় হচ্ছে। অন্য দেশেও কিন্তু এত লম্বা লাইন আছে, কিছু মিয়ানমার দেখলাম অনেক লম্বা লম্বা লাইন আছে। বাট আমাদের এখানে যে লাইনটা, এই লাইনটা আমার কাছে, এবং অনেক ব্যবসায়ী, মানে অধিকাংশের বেশি ব্যবসায়ী, তারা এইগুলি কিন্তু মজুত করে ফেলেছে। তা না হলে আপনি বলেন বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে বাড়ির মানে পানির ট্যাঙ্কে, সেপটিক ট্যাঙ্কে পাওয়া গেছে পানি, পাওয়া যাচ্ছে, তেল পাওয়া যাচ্ছে। কেন? মজুত করার জন্য তো পাওয়া যাচ্ছে। ওরা তো মজুত করছে। মজুতটা কেন করছে? মজুত করছে হলো আমি এটা আস্তে আস্তে বিভিন্ন দামে বেচবো, ক্রাইসিস দেখে পাবলিকের কাছে বাড়তি দামে বেচবো। এই মজুতটা তো করার প্রয়োজন ছিল না, কারণ এখনো তো তেল পাওয়া যাচ্ছে। তো কাজেই আমাদের এখানে যে লাইনটা আমরা দেখতেছি, এই লাইনটা হলো বেসিক্যালি পেট্রোল এবং অকটেনের লাইন কিন্তু এটা বেসিক্যালি। কিন্তু আমাদের যদি মানে আপনার ক্রাইসিস কম হয়, পেট্রোল এবং অকটেনে কম হওয়া উচিত। হ্যাঁ, কারণ ডিজেলে হওয়া উচিত, কারণ ডিজেলই আমাদের আমদানি করতে। তাহলে ডিজেলেতে এতটা কিন্তু হচ্ছে না। ডিজেল এতটা হচ্ছে না দুটা কারণে। এক নম্বর হলো যতটুকু হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমরা তো আপনি যখন আপনার রিপোর্টারকে বলেন এই তেলের ক্রাইসিস থেকে রিপোর্ট করো, সে কিন্তু ঢাকার পাম্পগুলিতে যায়, সেটা এখান থেকে নিয়ে আসে। আচ্ছা, কাজে ওটা আমরা অতটা দেখছি না। আর দুই নম্বরটা হলো যে আসলেও জ্বালানি তেল একদমই নাই, এই বাস্তবতায় আমরা এখনো আসি নাই, সামনে আসতে পারি। আমাদের ডিজেলের প্রতিদিনের আপনার চাহিদা হলো প্রতিদিন লাগে, এটা হলো আপনার 10,000-12,000 মেট্রিক টন প্রতিদিন লাগে। এটা আমাদের প্রচুর কিন্তু আসলে আছে, যে আপনার যত নৌকা আছে সবগুলো তো এখন এই ইঞ্জিন চালিত নৌকা, ওখানে কিন্তু ডিজেল লাগে, সেচে লাগে, হ্যাঁ, ট্রাকে বাসে এগুলোতে লাগে। এখন এইগুলি আসতেছে, কিছু কিছু পাইপ লাইনে আসতেছে, এখনো এটা হওয়া উচিত না। তাহলে এটা হয়েছে দুটা কারণে। একটা কারণ হলো মন্ত্রীর প্রথম দিনের মানে মূর্খতা, আর দ্বিতীয় কারণ হলো অসাধু ব্যবসায়ীদের এই যে আপনার লোভ। এই দুটার কারণে আজকে আমরা এটা দেখতেছি।
কিন্তু এটা নিয়ে আমি যতই করি না কেন, সরকার একটা ভালো কাজ করছে, সেটা হলো দাম না বাড়াইয়া। সরকার যদি দাম বাড়াইতো, দাম বাড়ানোর কিন্তু লজিক ছিল প্রচুর, কিন্তু দাম যদি সে বাড়াইতো তাহলে অসাধু ব্যবসায়ীরা কিন্তু একটা আরাম পাই যেত, এবং তারা যে মজুত করছে এর একটা জাস্টিফিকেশন তাদের মনের মধ্যে তৈরি হইতো যে মজুত করে ভালো করছি। কিন্তু এখন দাম না বাড়ানোতে এরা কিন্তু আসলে বিপদে পড়ে গেছে এখন, কারণ এটা তো আর মনে করেন যদি যদি ধরে নেই আমি একটু জাস্ট শোনার জন্য, যদি দাম কমিয়ে দেয়, ক্রাইসিস কি কমাই ধরেন দিলে তো 10 ওদের টাকা মাথা খারাপ হয়ে যাবে, কমাই দিলে তো ব্যবসায়ীদের মাথায় হাত। এবং এটা তবে এখন কিন্তু যারা মজুদদার তারা কিন্তু সবসময় আতঙ্কে থাকে, কিন্তু যে এই বুঝে ধরা তো সহজ, কারণ ওইখান থেকে পাম্প থেকে তেল সরাইছে, ভাই ওর বাড়ির চাকর বাকর তো দেখছি, দেখছে না, মানে গ্রুপ আছেই ধরা দিচ্ছে কিন্তু ভালো। মানে আমি দেখলাম যে 2 লাখ গেল নাকি এর মধ্যে একদিনই উদ্ধার করছে। এটা কিন্তু একটা বিপদ কিন্তু, এবং সরকারের উচিত হবে এগুলিকে আপনি নষ্ট করতে পারবেন না, তো পানিতেও ঢালতে পারবেন না, না তেল তো কি করবেন, ভয়ঙ্কর অবস্থা কিন্তু। তো এদেরকে আমি মনে করি গভর্নমেন্টের উচিত এদের বিরুদ্ধে কঠিনতম সাজার ব্যবস্থা করে, যেমন ওদের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত, যারটা ধরা পড়বে লাইসেন্স বাতিল, এটা তাদের একটা বড় শিক্ষা, এটা গভর্নমেন্ট করতে পারে। কিন্তু আমার মনে হয় যেটা যে এই আপনি দাম না বাড়িয়ে কিন্তু লম্বা সময় পারবেন না, পারবেন না, মানে আপনার এত টাকা নাই। এইটা কতদিন টানবে, একটু শুনে আসি। বেস্টার রাসেল, আপনার মতামত। দেখেন, প্রথম কথা হচ্ছে এই আপনার এই যে আমরা দেখেছি অকটেন, পেট্রোল, ডিজেল এগুলো দাম বাড়ায়নি, হ্যাঁ, কিন্তু এলপিজি দাম বাড়াইছে। অকটেন, ডিজেল, পেট্রোল এগুলো ব্যবহার করে কারা? বড় লোক না, ডিজেলটা একদমই বড় লোক না, অকটেন পেট্রোলের কথা বলো। অকটেন পেট্রোল কে ব্যবহার করে? বড় লোকরা ব্যবহার করে। বড় লোক মানে হ্যাঁ, যাদের প্রাইভেট তাদের কার আপনি আছে তারা বাড়াইলেও তারা সেম ব্যবহার করবে, বাড়াইলেও আপনি হচ্ছে কি এই তারা ব্যবহার করবে। কিন্তু আপনি এলপিজি কারা ব্যবহার করে? সব ধরনের, একটা বুয়া পর্যন্ত, কারণ ঢাকা শহরে যে গ্যাসের যে সংকট, এলপিজি একটা বুয়া পর্যন্ত ব্যবহার করে, কিন্তু আপনি গরিবের মাথার উপর দিয়ে দিলেন। না, কিন্তু কিন্তু হ্যাঁ, এলপিজি যেটা হয় সেটা হলো যে ডলারের কারণে আপনার দামটা